রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 11 বাংলাদেশি নিহত, প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক। দেশ গড়ার সময় কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ। সরকারের 5 মাসেই রাস্তার আন্দোলন অশোভন, ফখরুল। বৈষম্য বাড়ছে, আন্দোলনও তীব্র হবে, ডাক্তার শফিক। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি, জানালেন নেতারা। 11 দলের প্রার্থী কর্নেল অলি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার চলে যাব পুরো খবরে। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 11 বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে 8 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং 3 জন নাটোরের নলডাঙ্গার। এদের মধ্যে সাব্বির হোসেন শুভ, শামীম হোসেন ও রবিউল আউয়াল হৃদয়ের নামে 3 শ্রমিকের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামে বলে পরিবারের বরাত দিয়ে নিশ্চিত করেছেন খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন। তিনি জানান, রোববার সৌদি সময় দুপুর 1:30টার দিকে রাজধানী রিয়াদের মানফোয়া এলাকার একটি সোফা কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অন্য 8 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তবে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস থেকে খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। এদিকে সৌদিতে অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের কাজে বাধা দিতে কিছু মানুষ ও রাজনৈতিক দল রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা করছে। তারা একইভাবে স্বাধীনতারও বিরোধিতা করেছিল। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যা দুর্গতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান আরও বলেন, আগের সরকারের অনেক অবাস্তব পরিকল্পনা নিয়ে বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে। রিপন মৃধার ক্যামেরায় এনামুল হককে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ বিতরণ করতে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে দেশের উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা কথা বলার স্বাধীনতা বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এইটি আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ যেহেতু বিএনপির 31 দফার পক্ষে রায় দিয়েছে, সেই 31 দফার বাস্তবায়ন করাই সরকারের মূল দায়িত্ব। জনগণ যেহেতু বিএনপির 31 দফাকে রায় দিয়েছে, সেই 31 দফার বাস্তবায়ন করাই হচ্ছে এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব। কারণ জনগণ যখন 31 দফার পক্ষে রায় দিয়ে দিয়েছে, এটি আর তখন 31 দফা বিএনপির নয়, এই 31 দফা হচ্ছে জনগণের দফা। কাজে জনগণের দফা পূরণ করার জন্য, জনগণের দফা বাস্তবায়ন করার জন্য বিএনপি সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিএনপি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাবে। এর আগে বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান তিনি। পরে প্রধানমন্ত্রী হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের সাবেক 2 আমির আল্লামা আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরের কবর জিয়ারত করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, হাটহাজারী, চট্টগ্রাম। এদিকে দিনের শেষ কর্মসূচিতে রোববার রাতে রেডিসন ব্লু চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ।
সাংগঠনিক সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপি চেয়ারম্যান নেতাকর্মীদের কাছে দলের কার্যক্রম সম্পর্কে জানতে চান এবং সাংগঠনিক কাজ আরও গতিশীল করার তাগিদ দেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী 10 বছরের জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ নিয়ে সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে সরকার। দেশি বিদেশি বিনিয়োগ প্রবাহ ঠিক রাখতে শৃঙ্খলা নষ্টকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রোববার সকাল 11:15টায় হেলিকপ্টার যোগে মহেশখালীর মাতার বাড়িতে 1200 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, প্রস্তাবিত 70 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের স্থান এবং প্রস্তাবিত এলপিজি, এলএনজি ও কয়লা টার্মিনাল অবকাঠামো ও প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন সরকার প্রধান। পরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকতে বন্যায় ক্ষতিগ্রস্তদের 100 গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন এবং ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র ব্যবহারের মাধ্যমে কিভাবে কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করা যায় সেটি ভাবছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, 16 আগস্ট থেকে বড় আকারে শুরু করা হবে ফ্যামিলি কার্ড প্রকল্প। সরকারি হিসাব অনুযায়ী আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য অনুযায়ী বন্যায় প্লাবিত হয়েছে তাদের 6 জন ব্যক্তির প্রস্তুত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ঘর পেয়েছেন, আপনারা চাবিগুলো তুলে ধরেন। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। বিরোধী দলগুলো শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকলকে গণতন্ত্রের ভাষায় কথা বলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে দেশ পরিচালনার জন্য। সরকার গঠনের মাত্র 5 মাস হয়েছে। এরই মধ্যে বিরোধী দল রাস্তায় নেমে যা বলছে তা সঠিক নয় বলে মনে করেন মির্জা ফখরুল। রোববার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক লাভ শেয়ার বিডি নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে রংপুরের 25 জন নিম্ন আয়ের মানুষকে চা ঘর প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে, একটা বিপর্যস্ত আপনার প্রশাসন তাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে, চেষ্টা শুরু করেছে। কাজটা তো এত সহজ না, এত তাড়াতাড়ি হয় না। ফ্যাসিবাদে আক্রান্তরা বিদায় নিলেও দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নেয়নি। কেউ একই পথে হাঁটলে তার পরিণতিও আগের ফ্যাসিবাদীদের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় রাজধানীর আবু সায়েদ কনভেনশনাল হলে ন্যাশনাল ডক্টরস ফোরামের জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, মজলুম জালিম হলে তার পরিণতি আগের জালিমের চেয়েও ভয়াবহ হয়। মেধাবীদের স্বৈরাচারী আমলের মতোই নাজেহাল করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বৈষম্য যত বাড়বে আন্দোলনও তত তীব্র হবে। অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 70% মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে কোনো সরকারের রাষ্ট্র পরিচালনার অধিকার নেই। সবগুলা সেক্টরকে এখন পলিটিসাইজ এবং পলিটিক্যাল লেন্স থেকে দেখা হয়। এটা বন্ধ করতে হবে। এটা না বন্ধ করে গালিগালাজ সব শেষ করার পরে আমি সংসদে বারবার বলি, শেষে এসে বলে যে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি গঠন করি। এই ভণ্ডামি বাদ দিতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে জাতির প্রত্যেকটা নাগরিককে সম্মান করতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম জোরে সোরে আলোচনা হলেও তা এখনো নিশ্চিত করেনি দলটি। এদিকে মির্জা ফখরুল এনটিভিকে জানিয়েছেন এ বিষয়ে তিনি কিছুই অবগত নন। এরই মধ্যে নির্বাচন কমিশন কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন ভবনে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা এনটিভিকে জানান, দলীয় সিদ্ধান্তের পর জানানো হবে কে হচ্ছেন 23তম রাষ্ট্রপতি। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। সিসিএএমএম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। 20 আগস্ট ভোট গ্রহণ হবে, 13 আগস্ট মনোনয়নপত্র জমার শেষ দিন। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নাম চূড়ান্ত করেছে 11 দলীয় ঐক্য। এ নিয়ে বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী নতুনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা থাকলেও তা থেকে বঞ্চিত হয়েছে জাতি। আর বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জানান, জাতির কল্যাণে আপোষহীন থাকবে 11 দলীয় ঐক্য। জুবায়ের প্রধানের রিপোর্ট। রাজধানী মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে প্রায় 1 ঘন্টার বৈঠকে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে জোটের শরিক এলডিপির সভাপতি অলি আহমেদকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হয়। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে 11 দলের নেতারা জানান, 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে অলি আহমেদের নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। পরে 11 দলের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাতির সাথে বেইমানি না করে সবসময় জনগণের পাশে থাকবে 11 দলীয় ঐক্য। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। পরে জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনীতি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হওয়া উচিত, জাতির কল্যাণে কোনো আপোষ চলবে না বলেও জানান তিনি। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। 11 দলের অন্য নেতারা জানান, সবার সম্মিলিত সিদ্ধান্তে যোগ্য প্রার্থীকে বাছাই করেছেন তারা। বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও যোগ্য প্রার্থী রাষ্ট্রপতি হওয়া উচিত। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে আদালতের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনার অভিযোগ এনে বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এ সময় যুগ্ম দায়রা জজের এজলাস ও খাস কামরার দরজার কাজ ভাঙচুর করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন ও জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম অভিযোগ করেন, রোববার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের নেতাকর্মীরা আওয়ামী লীগ আমলের একটি মামলায় হাজিরা দিতে যান। এ নিয়ে সরকারের সমালোচনা করেন বিচারক মোহাম্মদ উজ্জ্বল মাহমুদ। প্রতিবাদে মিছিল করেন তারা। ওই বিচারককে প্রত্যাহারে 72 ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠন দুটি। তবে এজলাস ও খাস কামরায় ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে নেতারা বলেন, ঘটনা তৃতীয় পক্ষের কেউ ঘটাতে পারে। হজ 1447 হিজরি উপলক্ষে লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সি বৃন্দের সংবর্ধনার আয়োজন করেছে বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। রোববার রাতে রাজধানীর বনানী সেনা মালঞ্চে আয়োজিত হজ সম্মেলন 2027-এ বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিনা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হাফেজ জিয়াউর রহমান হজ ও উমরা আয়োজনে সৌদিতে ব্যবসা পরিচালনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। আগামীতে একে অপরের সহযোগী হয়ে হজ ও উমরা পরিচালনায় পাশে থাকার অঙ্গীকার করেন আগত এজেন্সির প্রতিনিধিরা।
অভাবের তাড়নায় মাথার চুল বিক্রি করা বাগেরহাটের রামপালের রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় রোববার বিকেলে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসী ওই নারীর কাছে ছুটে যান। রেললাইনের পাশের সরকারি জায়গায় অস্থায়ীভাবে থাকা ওই নারীর হাতে তুলে দেন নগদ টাকা ও 1 মাসের খাদ্য সামগ্রী। ইউএনও জানান, এছাড়া গরমভা আশ্রয়ণ প্রকল্পে তাকে একটি ঘর দেওয়া হবে এবং স্বাবলম্বী করে দেওয়া হবে। দৈনিক মজুরি 500 টাকা এবং স্বার্থবিরোধী গেজেট ও 5% ইনক্রিমেন্ট বাতিল সহ বিভিন্ন দাবিতে সিলেটে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন চা শ্রমিকরা। এর আগে রোববার দুপুরে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জড়ো হন লাকাতুরা, মালনীছড়া, বুরজান সহ 23টি চা বাগানের শ্রমিকরা। এ সময় শ্রমিক নেতারা বলেন, বর্তমান মজুরিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে, তাই দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। জেলা প্রশাসক শ্রমিকদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবাসীদেরও অবদান রাখার আহ্বান জানাইছেন কুয়েতের বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তারা। প্রবাসীদের বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। সৌদি আরবের ভিশন 2030 এর সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, সৌদিতে বর্তমানে অবস্থান করছেন 45 লাখ বাংলাদেশি। সেখানে শুধু চাকরি নয়, বিনিয়োগের মাধ্যমে তৈরি হচ্ছে নতুন কর্মক্ষেত্র। সৌদি সরকার নিজ নামে লাইসেন্স নিয়ে ব্যবসার অনুমতি দেয়ায় এই সুযোগ লুফে নিচ্ছেন হাজারো প্রবাসী উদ্যোক্তা। তাদের মধ্যে অন্যতম আমিন সাজেদা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক শামীম আল আমিন। সৌদিতে তার প্রতিষ্ঠিত 4টি শাখায় কর্মরতদের বেশিরভাগই বাংলাদেশি। যারা ব্যবসায়ী, তাদের যদি কোনো ধরনের দরকার হয়, পরামর্শ হয়, আমাদের এখানে এসে আপনারা যাতে সার্ভিস নিতে পারেন। 12 বছর যাবত কোম্পানি বিভিন্ন টিকিটিং, ভিসা সকল বিষয় কাজ করে যাচ্ছে। বাংলাদেশিদের কর্মসংস্থানের বিশাল একটা সুযোগ এখানে তৈরি হচ্ছে এবং বৈধভাবে কাজ করার একটা সুযোগ তৈরি হচ্ছে। দীর্ঘ 2-3 বছর পরে আমাদের দেশে একটি ভালো সরকার, তারপরে নির্বাচিত একটা সরকার এসেছে। সব মিলিয়ে আমরা চাই সরকার যদি প্রবাসী এবং প্রবাসী বিনিয়োগকারীদেরকে নিয়ে কিছুটা চিন্তা করে, তাহলে বাংলাদেশিরা এখানে খুব ভালো করে এগিয়ে যেতে পারে। প্রবাসীদের চাকরির পাশাপাশি ব্যবসায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মক্কা কমিউনিটির বিশিষ্টজনেরা। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ ওহি জানান, সৌদি আরবের আলগোজ শহরে কাজী শফিক হলিডেজের নতুন শাখার যাত্রা শুরু অনুষ্ঠানে আহ্বান জানান তারা। আলগোজের মার্কেট আল হারবিতে বাংলাদেশ মালিকানাধীন প্রবাসী বান্ধব প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন যৌথ পরিচালক মাওলানা শামসুদ্দিন বিন আবুল কাশেম, শামসুল হক এবং কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সহ সৌদি নাগরিকরা। এই সময় মক্কা যুবদল নেতা নুরুল হক ও পরিচালনার প্রধান ফয়জুল হক সহ স্থানীয় প্রবাসীরা উপস্থিত ছিলেন। নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে খেলাধুলায় সময় দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাহরাইন কমিউনিটির বিশিষ্টজনেরা। এনটিভির বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, মোহাররাক কিং স্টার ফুটবল ক্লাবের বর্ণিল জার্সি উন্মোচন অনুষ্ঠানে আহ্বান জানান তারা। ফারহাদ আহমেদের উপস্থাপনায় এবং ক্রীড়া সংগঠক সারওয়ার হোসেনের সভাপতিত্বে বর্ণিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন জাতীয় ক্রিকেট টিমের সাবেক ক্রিকেটার সামাদ মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন সিলেট ডিভিশন এফসির সভাপতি শাহিন আহমেদ, চিত্রা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি নাইম হাসান, কমিউনিটির নেতৃবৃন্দ এবং খেলোয়াড়রা। জেদ্দায় বিন মিশাল গ্লোবাল সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বিন মিশাল ট্রাভেলসের ৪র্থতম বর্ষপূর্তি। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রবাসীদের মানসম্মত ভ্রমণ সেবা দেওয়ার পাশাপাশি গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে বিন মিশাল ট্রাভেলস। ভবিষ্যতে আরও আধুনিক ও উন্নত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিন মিশাল গোলাম। প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে দোয়া করা হয়।
এদিকে বাংলাদেশের অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলির যুব দলে খেলা অ্যাডাম আব্বাস। বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ মঞ্চে খেলার প্রত্যাশা করেন ইংল্যান্ড প্রবাসী এই উইঙ্গার। 19 বছর বয়সী এই খেলোয়াড়ের মূল পজিশন রাইট উইঙ্গার হলেও প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ড বা নম্বর 9 পজিশনও খেলতে পারেন তিনি। এ নিয়ে বাংলাদেশ যুব দলে প্রবাসী ফুটবলের সংখ্যা দাঁড়ালো 5 জনে। 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব 20 ফুটবলের বাছাই পর্ব। 31 আগস্ট বি গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, সিরিয়া এবং ভারত। আসন্ন এফসি এশিয়ান কাপ সহ বড় মঞ্চে ভালো করাই দলের মূল লক্ষ্য বলে জানান অ্যাডাম। কোচ ও খেলোয়াড়দের মধ্যে দারুণ বোঝাপড়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে পরিশ্রম চালিয়ে গেলে দেশকে বড় সাফল্য এনে দেওয়া সম্ভব। My goal is to play on the biggest stage possible with Bangladesh. আমার লক্ষ্য হলো বাংলাদেশের হয়ে যতটা সম্ভব বড় মঞ্চে খেলা এবং দল হিসেবে আমরা যেন যত বেশি সম্ভব ম্যাচ জিততে পারি। এখানে অনেক ভালো খেলোয়াড় রয়েছে, অনেক ভালো তরুণ খেলোয়াড় উঠে আসছে এবং মূল পুরুষ দল ও যুব দল উভয় জায়গাতেই অনেক ভালো খেলোয়াড় আছে। টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ পদার্পণ করেছে 25 বছরে। বিকেলে দিনটি উদযাপনে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা হয়ে ওঠে পর্দার পেছনের মানুষদের মিলন মেলায়। HM মেহেদী হাসানের রিপোর্ট। ডিরেক্টরস গিল্ডের রজত জয়ন্তীতে উৎসবে মেতে ওঠেন দেশের খ্যাতিমান নাট্য নির্মাতারা। 25 বছরের মাইলফলকের মাহেন্দ্রক্ষণে স্মরণ করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য থেকে শুরু করে দীর্ঘ পথ চলায় যারা অবদান রেখেছেন। স্মরণ করা হয় প্রয়াত নির্মাতাদের। সকল মেম্বাররা উপস্থিত, এটা আসলে একটা গেট টুগেদারের মতো হয় আমাদের। প্রতি বছরই আমরা এই দিনটার অপেক্ষা করি যে নির্মাতা কলাকুশলীরা আসে, আড্ডা হয়, আমরা একজন আরেকজনের খোঁজ খবর নেই। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সংগঠনের সদস্যরা। এতে যোগ দেন বড় পর্দার শিল্পী, প্রযোজক ও কলাকুশলীরাও। এখন যেহেতু অনেক সুন্দরভাবে কাজ করতে পারছি আমরা এবং অনেক নির্দ্বিধায় কাজ করতে পারছি, ক্যামেরা বসাতে পারছি, আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্র দেখবে যে কেন আমরা স্বীকৃতি পাচ্ছি না, বা আমাদের এই স্বীকৃতিটা এবার নিশ্চয়ই এই সরকার আমাদেরকে দেবেন। নির্মাতাদের যে বিভিন্ন ধরনের অধিকার আছে সেইগুলোকে কিভাবে আমরা ব্যবস্থা করতে পারি, এইগুলোই আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল। সফলতার তো কোনো শেষ নেই, আরও অনেক কিছু করতে পারলে ভালো হতো, কিন্তু আমরা অনেক দূর অনেক কাজ করেছি, করে যাচ্ছি। আমরা এসেছি, অংশগ্রহণ করেছি, ওনারা আমাদের অনুষ্ঠানে যায়, অংশগ্রহণ করে, কিন্তু আরও বেশি সবাই, যেমন আমরা তারকা শিল্পীদের কোথাও দেখতে পাচ্ছি। একটা দিন যদি তারা শুটিংটা বন্ধ রেখে বা একটা বেলা শুটিংটা বন্ধ রেখে যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতো, তাহলে অনুষ্ঠানটার আরও মান বাড়ত। যুগের চাহিদা ও প্রতিযোগিতায় টিকে থাকতে মান নির্ভর নাটক নির্মাণের প্রত্যয় নিয়ে শেষ হয় প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 11 বাংলাদেশি নিহত, প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক। দেশ গড়ার সময় কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ। সরকারের 5 মাসেই রাস্তার আন্দোলন অশোভন ফখরুল, বৈষম্য বাড়ছে, আন্দোলনও তীব্র হবে ডাক্তার শফিক। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি, জানালেন নেতারা। 11 দলের প্রার্থী কর্নেল অলি। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।